আমি বাংলাদেশি মানুষের মনোবলকে ভালোবাসি। রাস্তায় গাড়ি চালানোর সময় বা হাঁটার সময় দেখবেন লোকেরা তাদের এই জীবনকেই দারুণভাবে গ্রহণ করেছে। বাংলাদেশে তো এ নিয়ে ষষ্ঠবার এলেন। হ্যাঁ, আমি সত্যি এটা উপভোগ করছি। মানুষ আমার প্রতি খুব সদয় আচরণ করেছে। সরকারের সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে, ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এবং সাংবাদিকদের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। বাংলাদেশের কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি বাংলাদেশি মানুষের মনোবলকে ভালোবাসি। রাস্তায় গাড়ি চালানোর সময় বা হাঁটার সময় দেখবেন লোকেরা তাদের এই জীবনকেই দারুণভাবে গ্রহণ করেছে। আনন্দের একটা চেতনা আছে। লোকদের পোশাক, ভবনগুলো কিংবা সবজি বা ফল বিক্রির স্ট্যান্ডগুলো সব রঙিন। এমনটা আপনি সবখানে দেখবেন না। বিশ্বের অধিকাংশ জায়গায় ক্লান্তিকর, শুধু সিমেন্ট আর ধূসরতা দেখবেন। আর আপনার এখানে আছে তো শুধু রং। যেখানে 40 জন মানুষ একত্রিত হয় সেখানে তুমি দোয়া করবে, থেকে আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ তাদের মাঝে ফিরে দেন মাওলা, যারা ওনাকে নিয়ে আল্লাহ দেশের জন্য কাজ করতে পারেছে তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন। সর্বপ্রকারের বাধা বিঘ্ন থেকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ সকলকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা যেখান থেকে এসেছেন আবার তাদেরকে সহিভাবে সুস্থভাবে খাবার পড়ছে ধন্য হয়েছে মাওলা, ওই সমস্ত হাতের ছিল আল্লাহ আপনার থেকে আপনি সেবা দান করেন। আল্লাহ অনেক হায়াত আপনি দান করুন, আল্লাহ অনেক হায়াত আপনি দান করুন। আয় আল্লাহ মুক্ত পরিবেশে আসার তৌফিক দান করুন। আয় আল্লাহ আপনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ফেসলা করে দিতে পারেন মাওলা। আল্লাহ তাআলা আপনার কুদরতের কোন মানুষ একত্রিত হয় সেখানে তুমি দোয়া করবে, থেকে আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ তাদের মাঝে ফিরে দেন মাওলা, যারা ওনাকে নিয়ে আল্লাহ দেশের জন্য কাজ করতে পারেছে তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন। সর্বপ্রকারের বাধা বিঘ্ন থেকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ সকলকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা যেখান থেকে এসেছেন আবার তাদেরকে সহিভাবে সুস্থভাবে খাবার পড়ছে ধন্য হয়েছে মাওলা, ওই সমস্ত হাতের ছিল আল্লাহ আপনার থেকে আপনি সেবা দান করেন। আল্লাহ অনেক হায়াত আপনি দান করুন, আল্লাহ অনেক হায়াত আপনি দান করুন। আয় আল্লাহ মুক্ত পরিবেশে আসার তৌফিক দান করুন। আয় আল্লাহ আপনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ফেসলা করে দিতে পারেন মাওলা। আল্লাহ তাআলা আপনার কুদরতের কোন সেবা করে দাও। আল্লাহ যারা আজকে কর্মসূচি বাস্তবায়ন করেছেন আল্লাহ সকলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মিস্টার ডোনাল্ড লু অসহায় হয়ে পড়েছেন এবং তিনি এতটা অসহায় হয়ে পড়েছেন যে বাংলাদেশের রাজনীতির যে এই মুহূর্তে মেগা স্টার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মিস্টার ডোনাল্ড লু অসহায় হয়ে পড়েছেন এবং তিনি এতটা অসহায় হয়ে পড়েছেন যে বাংলাদেশের রাজনীতির যে এই মুহূর্তে মেগা স্টার জনাব সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে আক্রমণ, ঠিক আমন্ত্রণ গ্রহণ করে আক্রমণ উচ্চারণ হয়ে গেছে। তো নৈশভোজে অংশগ্রহণ করে তাকে মূলত তার যে অসহায়ত্ব এটি প্রমাণ করতে হয়েছে। এর কারণ হলো যে আপনি বোঝার চেষ্টা করুন যে কয়েকদিন আগে মার্কিন ভিসা নীতি যখন নিয়ে আলোচনা হতো, এই কয়েকদিন আগে কিংবা এখনও কেউ কেউ আলোচনা করছেন, কিংবা যখন এই ভিসা নীতিটি ঘোষণা করা হলো তখন যাকে নিয়ে সবচেয়ে প্রথম সন্দেহ করা হয়েছিল যে সম্ভবত সালমান এফ রহমান সাহেবের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে এবং পুরো সামাজিক মাধ্যমে ভীষণ রকম গুজব। তো সেই লোকটি অর্থাৎ জনাব সালমান এফ রহমান এখন যে কোনো কারণেই হোক না কেন শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং খুবই ট্রাস্টওয়ার্দি। এমনকি যেটা আমরা শুনি, সত্য মিথ্যা আমরা বলতে পারি না, তার সঙ্গে চায়নার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে।
কিন্তু চায়না এবং পাকিস্তানের একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে ইতিপূর্বে যিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট ছিলেন, তার সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তারা সম্ভবত ক্লাসমেট ছিলেন। এবং আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার চুপ্পু, পাকিস্তানের প্রেসিডেন্ট সেই ভদ্রলোক এবং জনাব সালমান এফ রহমান মক্কাতে একসঙ্গে ছিলেন এবং একসঙ্গে সেখানে ছবি তুলেছেন। এবং সেই ছবি আবার পাকিস্তানের প্রেসিডেন্ট তার টুইটে তিনি টুইট করেছেন বা সামাজিক মাধ্যমে তিনি দিয়েছেন। তো সালমান এফ রহমান সাহেবকে যাই বলেন না কেন, একজন প্রেসিডেন্টের বন্ধু হওয়া একটা দেশের চারটি কথা না, আবার আরেকটা দেশের প্রেসিডেন্ট মানে বাংলাদেশের প্রেসিডেন্ট আবার সালমান এফ রহমান সাহেবকে মাঝে রেখে একদিকে চুপ্পু সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট, অন্যদিকে আবার আমেরিকার মানে পাকিস্তানের প্রেসিডেন্ট, মধ্যে সালমান এফ রহমান। তো এখানে একটা নিদারুণ রসায়ন রয়েছে। আপনি তাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের এই মুহূর্তের যে তার যে গুরুত্ব, সেই গুরুত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই মানুষটিকে ভারত অপছন্দ করে এরকম প্রচারণা রয়েছে। এবং অনেকে বলার চেষ্টা করেছে যে প্রধানমন্ত্রী যখন ভারতে যান তখন সালমান এফ রহমান সাহেবকে আসলে কর্নার করে রাখা হয়। এর কারণ হলো সালমান এফ রহমান সাহেব মূলত পাকিস্তান লবি এবং চীনের যে লবি এই দিকটিতে স্ট্রং। তো সেই দিক থেকে আমেরিকার অপছন্দের তালিকায় সালমান এফ রহমান সাহেব থাকা খুবই স্বাভাবিক বিষয়। আর সালমান এফ রহমান সাহেবের যে ব্যবসা বাণিজ্য এবং তার সম্পর্কে যে সকল সুনাম দুর্নাম রয়েছে সবই আমেরিকার সঙ্গে আসলে যায় না। আমেরিকা যে কথাগুলো বলে সেই কথাগুলোর সঙ্গে আসলে সালমান এফ রহমান সাহেবের যে ব্যবসায়িক পরিধি, তার বিরুদ্ধে অভিযোগ, এগুলো আসলে কন্ট্রাডিক্ট করে। তো সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লু বা অন্য যারা আসেন, আমেরিকার যারা লোকজন আসেন, তারা যখনই সালমান এফ রহমান সাহেবের বাসায় আসেন বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, সেখানে বুঝতে অসুবিধা হয় না যে মূলত তারা কতটা অসহায় এবং কতটা দুর্বল এবং কতটা বাধ্য হয়ে মূলত এই ভদ্রলোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সরকারের মান ভাঙানোর জন্য, সরকারের কাছাকাছি যাওয়ার জন্য, আরও স্পষ্ট করে বললে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এটি খুব সহজে বোঝা যায়। তো তদ্রূপ মিস্টার ডোনাল্ড লু এই সময়টিতে যে বাংলাদেশে এলেন, আসার পরে তিনি জনাব সালমান এফ রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক করেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, এতে তার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যিনি বাংলাদেশের মিস্টার পিটার ডি হাস আছেন, তিনি চলে যাচ্ছেন। হয়তো আরও 2 মাস থাকবেন, 4 মাস থাকবেন বা 6 মাস থাকবেন, এমনকি 1 বছরও থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে তার বিদায় এটি নিশ্চিত হয়েছে এবং তার স্থলে অন্য একজন রাষ্ট্রদূত, তার যে নিয়োগ, এটি চূড়ান্ত করা হয়েছে। তো কাজেই তিনি চলে যাচ্ছেন। আর চলে যাওয়ার পর আমেরিকাতে গেলে তার যে ভালো কিছু হবে না, এটি একেবারে মোটামুটি কনফার্ম। এর কারণ হলো অতীতে যারাই আসছে বাংলাদেশ থেকে, যারা দায়িত্ব পালন করে গিয়েছেন, বেশিরভাগ রাষ্ট্রদূতকে পরবর্তীতে আর মার্কিন দপ্তরে কোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যায়নি। আমি যাদেরকে চিনি, আমাদের সময় এখানে একজন কালা জাহাঙ্গীর ছিলেন, কালো করে, বিউটি ন্যাস ছিলেন, অন্যান্য যারা ছিলেন, বেশ কয়েকজন তো দেখা গেল যে পরবর্তী বিভিন্ন কনসালটেন্সি কোম্পানিতে চাকরি করেছেন, আবার বাংলাদেশে এসছেন বেশ কয়েকজন। এর মধ্যে একজন ছিলেন উইলিয়াম বি মাইলাম, আর একজন কে যেন ছিলেন, সেই একটা তেল কোম্পানির এজেন্ট হয়ে বাংলাদেশে এসেছিলেন। তো এদের আসলে বাংলাদেশ থেকে যাওয়ার পর এদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং অনেকের এটি শেষ চাকরি থাকে। আবার অনেকে বাংলাদেশে তারা যেভাবে দায়িত্ব পালন করার জন্য তাদেরকে অ্যাসাইন করা হয়, সেভাবে দায়িত্ব পালন না করার কারণে অনেকে গিয়ে আবার শাস্তির মুখোমুখি হন এবং এখান থেকে গিয়ে পরবর্তীকালে খুব প্রমোশন পেয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে খুব বড় কর্তা হয়েছেন। এরকম নজির খুব অল্প এবং এটি 70-এর দশকে বা 80-এর দশকে 2-4 জন এরকম হয়তো থাকতে পারে, আমি অতটা জানি না। তো সেই দিক থেকে মিস্টার পিটার ডি হাস বাংলাদেশ থেকে যখন তিনি আমেরিকাতে যাবেন, যদি সব কিছু স্বাভাবিক থাকে তবুও তিনি সেখানে থাকবেন না। যদি তিনি ওয়াশিংটন ডিসিতে কর্মরত থাকেন, তাহলে বিশ্বাস করেন তাকে একটা ছোট 1000 সিসির গাড়ি, মানে সাধারণ একটা গাড়ি, 1000 সিসির একটা গাড়ি, এই পুরনো ভক্সওয়াগন এইরকম একটা টাইপের গাড়ি,
এটি তিনি তার নিজস্ব অর্থ দ্বারা এটি তাকে তিনি মেনটেন করতে পারবেন কি না তার স্যালারি দিয়ে এটি আমি বলতে পারবো না। এবং তার যে এখন পদপদবি, সেই পদপদবি দিয়ে তিনি সরকারি কোনো গাড়ি ওয়াশিংটন ডিসিতে তিনি সেই গাড়িতে ছুটাছুটি করবেন, এটা অসম্ভব ব্যাপার। আবার আমেরিকার যে ওয়াশিংটন ডিসির যে ডাউন টাউন, সেখানে 2 বেডরুমের বা 3 বেডরুমের 1200-1300 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে তিনি তার সরকারি বেতন দিয়ে থাকবেন, এটি অসম্ভব। তাকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে হবে, অথবা তাকে অনেক দূরে চলে যেতে হবে, একটু গ্রামের দিকে যেতে হবে, সেখানে গিয়ে তাকে থাকতে হবে আর কি। তো কাজেই এখানে তার যে রাজস্বিকতা, এটি আমেরিকায় গেলে আর তার সেটা থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি এখানে যে কর্মকাণ্ড করেছেন, এটা স্পষ্টতই তিনি পরাজিত হয়েছেন। তিনি যার বিরোধিতা করেছেন তারা বিজয়ী হয়েছে, তিনি যাদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করেছেন তারা পরাজিত হয়েছে। তিনি যা চেয়েছেন তা একটাও হয়নি, উল্টো হয়েছে। তার সঙ্গে যাদের বন্ধুত্ব ছিল, তাকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এবং তাকে এনলাইটেন করে, হাইলাইট করে যারা মোটামুটি সরকারের রোষানলে পড়েছে, এই লোকগুলোকে রীতিমতো একেবারে প্রশান্ত মহাসাগরের অতল অন্তে চুবিয়ে মেরে তিনি এই বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। তাদের পুনর্বাসন, তাদের সঙ্গে সম্পর্ক বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কাজই তিনি করেননি। অধিকন্তু যেটি হচ্ছে, এই মিস্টার ডোনাল্ড লু যে সাম্প্রতিক সময় বাংলাদেশে এলেন, তিনি যে লোকগুলোর সঙ্গে বসলেন, সেখানে কেন বদিউল আলম সাহেব নেই, বদিউল আলম মজুমদার নেই, বা অন্যান্য যে সমস্ত লোকদের সঙ্গে তাদের সচরাচর দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে কেন এই বৈঠকটা হলো না, এটি নিয়ে কিন্তু সরকারের যে বিভিন্ন গণমাধ্যম আছে, বিভিন্ন পোর্টাল রয়েছে, তারা রীতিমতো গবেষণা করছে, টিক্কা কাটছে, টিপ্পনি কাটছে, ঠাট্টা করছে, মস্কারা করছে। আলটিমেটলি এটি মিস্টার পিটার দিহাসকে প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে। তো যা হোক, এখন এরপরেও কিন্তু মিস্টার পিটার দিহাস বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন, এরপরে আমাদের নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, যতটা সম্ভব তিনি ভালো পোশাক আশাক পরার চেষ্টা করছেন, হাসি খুশি থাকার চেষ্টা করছেন, এবং নিজেকে অনেকটা মুভমেন্টের উপর তিনি রাখার চেষ্টা করছেন। আবার তার যে কলিগ মিস্টার ডোনাল্ড লু এলেন, তিনি যখন এলেন তখন তার চেহারার মধ্যে একটা ক্লান্তি, একটা বিধ্বস্ত ভাব, মুখ কেমন যেন উসখুস করছিল, চামড়া কুচকিয়ে গিয়েছিল। তো ওই বিধ্বস্ত শরীর নিয়েও তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন হাসার জন্য। তিনি কথা খুব সংযত করার চেষ্টা করেছেন, সংক্ষিপ্ত করার চেষ্টা করেছেন, খুব সতর্ক থেকেছেন যেন বেফাস কিছু তার মুখ দিয়ে বের না হয়ে যায়। তো এই কাজ করেও মিস্টার লু তার দুর্বলতা তিনি ঢেকে রাখতে পারেননি, অসহায়তাটাই এখানে বারবার প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশে কোনো কিছু করতে পারেননি, আমেরিকা যা চেয়েছে তা হয়নি, তিনি নতুন করে আবার শুরু করতে চান, সম্পর্ক স্থাপন করতে চান। এই অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তিনি এই অফারটা, আমরা যেটা আইনের ভাষায় বলি যে একটা চুক্তি করার জন্য আগে একটা অফার থাকতে হবে, তারপর সেটা অ্যাকসেপ্ট হতে হবে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে আমেরিকার জন্য কোনো অফারই নেই, কোনো দেবে করবে বন্ধুত্ব চাই এটা ওটা, বরং লিডার্স জনাব ওবায়দুল কাদের বলে ফেলছেন যে আমাদের আমেরিকাকে গণনা করার সময় নেই, আমেরিকাকে পাত্তা দেওয়ার সময় নেই, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা ঠিষেধাজ্ঞা ওই সমস্ত আমরা পরোয়া করি না, শেখ হাসিনা ওইগুলো পাত্তা দিয়ে রাজনীতি করেন না, ডাইরেক্ট। এরপর আর কথা থাকে না। এরপরে কথা বলতে যদি কেউ বলতে হয় তাহলে কান ধরে আচ্ছা মতো মুচড়িয়ে বলতে হয় তোকে কিন্তু কান মলে দিলাম, অথবা গালের উপর ফটাস করে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে হয় যে তোর তো এত আকার ইঙ্গিতে বললাম, তুই তো বুঝলি না যে আমি তোকে অপমান করতে চাই, আমি তোকে মারতে চাই। তো কাজেই অন্য কোথাও মারলাম না, তোর গালের উপর একটা চড় বসিয়ে দিলাম, এবার কি তুই বুঝতে পেরেছিস যে তোকে অপমান করা হয়? তো এইরকম অবস্থায় যাওয়ার আগে মানুষ সাধারণত যে ধরনের খিস্তি খাউল করে ওইরকম শব্দ এখন আমেরিকার বিরুদ্ধে শাসক মহল থেকে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এসে আর অবমাননাকর কোনো বক্তব্য থাকতে পারে না আমেরিকার সম্পর্কে। কাজেই সরকারের পক্ষ থেকে আমেরিকার জন্য কোনো প্রস্তাব নেই, অফার নেই।
আর আমেরিকা এটা অ্যাকসেপ্ট করবে ওরকম কোনো কিছু নেই। এখানে পুরোটাই আমেরিকার কাছে। এখন ভিসা নিষেধাজ্ঞা তো আমেরিকা দিয়েছে, র্যাবের উপর স্যাংশনে আমেরিকা দিয়েছে। তো এটা বাংলাদেশ বলছে যে ঠিক আছে, ওগুলো তুলে নাও। এটা সে সংগত করে বলতে পারে, এটা তো কোনো অফার নয়, আর এটা অ্যাকসেপ্ট করার বিষয় নয়। এটা হলো একটা অ্যাক্ট, যেটা একটা ক্রিয়া। সে ক্রিয়ার বিপরীতে বাংলাদেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। আর এই ক্রিয়াটা যেহেতু শুরু করেছে আমেরিকা, খেলাধুলাটা শুরু করেছে আমেরিকা, এটাকে শেষ করতে হবে বা এটার জবনিকাপাত করতে হবে আমেরিকাতেই। কাজেই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে, র্যাবের স্যাংশন নিয়ে বাংলাদেশের যে বক্তব্য, এটি মূলত কোনো অফার নয়। তো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আইনের ভাষা, এই দুটো যদি না হয় সেখানে কোনো চুক্তি হয় না। তাহলে অফারটা কে দিল? মিস্টার পিটার ডি হাস দিচ্ছে, বিমান কেনার অফার দিচ্ছে, আরও অনেক অফার দিচ্ছে। এরপর আমরা যেগুলো শুনছি, মিস্টার লু অফার দিচ্ছেন, এটি বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে, তাহলেই সেখানে একটা চুক্তি হবে। কিন্তু বাংলাদেশ কি কোনো অ্যাকসেপ্ট করেছে? কিচ্ছু করেনি। না করার ফলে কি হলো? এই যে ডোনাল্ড ট্রাম্পের যে অফারটি, এটি ভয়েড হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল, বাতিল হয়ে গেল, মূল্যহীন হয়ে গেল। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প অসহায় হয়ে পড়লেন। এটাই আইনের ভাষা, এটাই কূটনীতির ভাষা। এর চেয়ে আর সরল বাংলায় বোঝানোর ক্ষমতা আমার নেই। আর কেউ যদি এর চেয়ে বেশি বুঝেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তো কাজেই ডোনাল্ড ট্রাম্পের এই অসহায়ত্ব আর এই যে মিস্টার পিটার ডি হাস, তার যে সে পরাজয়, এই পরাজয়ের পরেও তারা কিন্তু ফুস করছেন, ফাঁস করছেন, ভো করছেন, ভা করছেন। তো ফুস, ফাঁস, ভো, ভা, এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে আমাদের দেশে। তো সেই ফুস করেন আর ফাঁস করেন, ভো করেন আর ভা করেন। আওয়ামী লীগ কিন্তু ছাড়ছে না, নাহি ছোড়েঙ্গা। তো এই যে এটা একটা গল্প, আমি আর লোভ সামলাতে পারছি না। সেটা হলো সাইদি, জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজে আমি এটা শুনেছি। সে হলো, আমাদের দেশে একসময় কাবুলিওয়ালারা থাকতো। তো তারা ব্যবসা বাণিজ্য করতেন, সুদের ব্যবসা করতেন, দাদনের টাকা দিতেন। তো এমনি এক কাবুলিওয়ালা জামের মৌসুমে জাম গাছের নিচ দিয়ে যাচ্ছেন। তা হঠাৎ করে দেখলো যে জাম গাছে একটা লোক বসে টুসটুসে পাকা জাম খাচ্ছে। তো সে খুব অবাক হয়ে বললো যে তুমি কি খাচ্ছ? বলে আমি জাম খাচ্ছি। তো বলো যে আমি কি খেতে পারি? বলে কেউ নেই। অবশ্যই পারো, আসো আমার মতো গাছে উঠো, জাম খাও। তো সে জাম গাছে উঠলো এবং জাম খাওয়া শুরু করলো। তো আপনি তো জানেন যে জামের আকৃতি, তো জামের আকৃতির মতো এক ধরনের পোকা আছে ভিমরুল, যেগুলো বড় বড় পোকা, ফুল ফুটায়। তো এরকম বড় বড় হাত দিয়ে কাবুলিওয়ালা জাম খাচ্ছে। তো এরকম জাম খেতে খেতে ওই জামের মধ্যে ওইরকম একটা পোকা ধরে পড়েছে। কিন্তু এতক্ষণ জাম খেয়েছে, জামের কোনো শব্দ হয়নি। কিন্তু এই মুহূর্তে সে যে পোকাটা যখন হাতের মধ্যে নিয়েছে, ওটার শব্দ হচ্ছে এবং সে মনে করলো যে জাম লাফাচ্ছে, সে ওটাকে চেপে ধরে লাফছে। আর ওই তার মুষ্টির মধ্যে সেই পোকাটা আটকা পড়েছে এবং সে চিৎকার করছে, ভো ভো করে শব্দ করছে। তখন সেই কাবুলিওয়ালা বলছে, ভো করো আর ভা করো, ছোড়েঙ্গা নেই। তো এইরকম এখন আওয়ামী লীগের যে বিজয়, এই বিজয়ের মধ্যে পিটার ডি হাস বা মিস্টার লু যতই ফোঁসফাঁস করেন না কেন, তাদেরকে কিন্তু ছাড়া হবে না। এবং অতীতকালে যেটাই সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। তো সেই দিক থেকে তারা ফোঁসফাঁস করে যাচ্ছেন মূলত শেখ হাসিনার করুণা পাওয়ার জন্য, তার সুদৃষ্টি লাভের জন্য, এবং তাদের এই শেষ সময়টাতে যদি সরকারের সাথে একটি সুসম্পর্ক স্থাপন করে আমেরিকার কাছে তাদের যে গ্রহণযোগ্যতা এটি বাড়ানো যায়, অর্থাৎ লুর এবং হাসের, তাহলে তারা সেই চেষ্টা করছেন। কিন্তু এটি আলটিমেটলি হিতে বিপরীত হবে। এবং শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তাকে চাপ দিয়েও কাজ করা যাবে না, আবার তার কাছে গিয়ে যদি হাত পা ধরা হয়, পা ধরে সালাম করা হয়, মাপ চাওয়া হয়,
সেক্ষেত্রে তিনি কাউকে ক্ষমা করে আবার তার সঙ্গে নতুন করে করেছেন, এটাও তার চরিত্রের মধ্যে নেই। তিনি সবসময় খেলতে পছন্দ করেন নতুনদের সঙ্গে, নতুন নতুন রিক্রুটমেন্ট। ফলে অনাগত দিনে লুয়ের পরিবর্তে টু আসবে, হাঁসের পরিবর্তে ফাঁস আসবেন, তাদের সঙ্গে তিনি আবার নতুন করে খেলবেন। কাজেই ওনাদের যে ফুস, ওনাদের যে ফাঁস, এটি বাতাসে মিলিয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।